নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ গাইডেন্স চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আলোচনার টপিক হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান। এই টপিকটি নিয়ে আমি যে আলোচনা করব এটি সাধারণত WBCS, PSC এবং বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এই টপিকটি আজকে যে পড়াবো এটি সবাই যদি মন দিয়ে শোনো তাহলে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানে আর কিছু বাকি থাকবে না। প্রথমেই বলবো, ভারতীয় সংবিধান হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন। সংবিধানকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। মন দিয়ে শোনো, সংবিধানকে সাধারণত দুটি শ্রেণীতে ভাগ করা হয়। একটি হলো লিখিত সংবিধান আর একটি হলো অলিখিত সংবিধান। লিখিত সংবিধানের একটি উদাহরণ হলো ভারতীয় সংবিধান, আর অপরটি অর্থাৎ অলিখিত সংবিধানের একটি উদাহরণ হলো ব্রিটিশ সংবিধান। 1934 সালে MN রায় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায় নামক একজন প্রমুখ কমিউনিস্ট ব্যক্তিত্ব প্রথম সংবিধান রচনার প্রয়োজনীয়তা নিয়ে চিন্তাভাবনা করেন। সালটা মনে রাখবে, 1934 সালে MN রায়। পরবর্তীকালে 1935 সালে জাতীয় কংগ্রেস এই ভাবনাটি নিয়মানুভাবে গৃহীত করেন। পরবর্তীকালে ব্রিটিশ সরকার 1940 সালে, সালটা মনে রাখবে, 1940 সালের আগস্ট প্রস্তাবে সংবিধান রচনার এই দাবিটিকে সরকারিভাবে স্বীকৃতি দেয়। তাহলে কি, পরপর সালগুলো কিন্তু একটু মাথায় রাখবে। প্রথমে 1934 সালে MN রায় একটা সংবিধান রচনার প্রয়োজনীয়তা নিয়ে চিন্তাভাবনা করেন। পরের সালটা হলো 1935 সালে জাতীয় কংগ্রেস এই ভাবনাটি নিয়মানুগভাবে গৃহীত হয় সংবিধানটি। ব্রিটিশ সরকার পরবর্তীকালে 1940 সালের আগস্ট প্রস্তাবে সংবিধান রচনার দাবিটিকে সরকারিভাবে স্বীকৃতি দেয়। ভারতীয় সংবিধান 1949 সালের 26শে নভেম্বর জনগণ কর্তৃক গৃহীত হয়। সালটা ছিল 1949 সালের 26শে নভেম্বর জনগণ কর্তৃক এটি গৃহীত হয়। পরবর্তীকালে তার পরের বছরই 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান সম্পূর্ণরূপে বলবৎ করা হয়। এটা হলো মূল যে ধারণাটি। এবার আসো আলোচনা সাপেক্ষ, এবার আলোচনার মধ্যে আসছি। এই যে প্রথম যে সংবিধানটি রচনা করা হয়েছিল এটিতে ছিল 395টি ধারা ও এর মধ্যে 22টি অধ্যায় ও 8টি তফসিল ছিল। তাহলে কী কী ছিল? প্রথম সংবিধান যেটা রচনা হয়েছিল তাতে ছিল 395টি ধারা, 22টি অধ্যায় ও 8টি তফসিল। বর্তমানে যেটি আজ দাঁড়িয়েছে 448টি ধারা, 12টি তফসিল ও 24টি অধ্যায়। 1946 সালের 16ই মে তারিখে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গঠিত গণপরিষদের দ্বারা ভারতীয় সংবিধান গঠিত হয়েছিল। সালটা কত ছিল? 1946 সালের 16ই মে তারিখে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে কি গঠিত হয়েছিল? গণপরিষদের দ্বারা ভারতীয় সংবিধান গঠিত হয়েছিল। এই গণপরিষদটা কীভাবে গঠিত হলো একটু শুনে নাও। গণপরিষদের এই যে দায়িত্বটা ছিল, এই গণপরিষদের 389 জন সদস্য ছিল, যার মধ্যে 296 জন সদস্য ছিলেন প্রাদেশিক আইনসভার
সদস্যদের দ্বারা নির্বাচিত। এই 296 মধ্যে আবার 292 জন ব্রিটিশ ভারতের 11টি গভর্নর শাসিত প্রদেশ থেকে নির্বাচিত হয়েছিল। তাহলে 296 মধ্যে 212 জন কোথা থেকে নির্বাচিত হয়েছিল? ব্রিটিশ ভারতের 11টি গভর্নর শাসিত প্রদেশ থেকে। বাকি 4টি কোথা থেকে নেওয়া হয়েছে? বাকি 4 জনকে নেওয়া হয়েছে যে 4টি সেই সময়ে মুখ্য 4 যে কমিশনার শাসিত অঞ্চল ছিল, সেটি হলো কী কী? 4টি কমিশনার শাসিত অঞ্চল কোনগুলো ছিল? ভালো মন্দির, এটা খুব গুরুত্বপূর্ণ। দিল্লি, আজমির, মারওয়ার, কুর্গ ও ব্রিটিশ বালুচিস্তান। তাহলে কি হলো? দিল্লি, আজমির, মারওয়ার ও কুর্গ এবং কি ব্রিটিশ বালুচিস্তান, এই 4টি মুখ্য কমিশনার শাসিত অঞ্চল থেকে 4 জন প্রতিনিধি নেওয়া হয়েছিল। এই যে আর তাহলে 389 জনের মধ্যে 292 জনকে আমরা পেলাম। বাকি যে 93টি আসন ছিল, এইগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? দেশীয় রাজ্য সমূহের মনোনীত প্রতিনিধি দ্বারা। যদিও পরবর্তীকালে তারা পরিষদে যোগদান করা থেকে নিজেদেরকে বিরত রাখেন, ফলে ওই আসনগুলি শূন্যই থেকে যায়। প্রতিটি রাজ্য থেকে এগুলো কিভাবে নেওয়া হতো? প্রতিটি রাজ্য থেকে তার জনসংখ্যার ভিত্তিতে আসন বরাদ্দ ছিল। গড়ে 10 লক্ষ জনসংখ্যা পিছু 1 জন করে সদস্য নেওয়া হতো। এই যে সংবিধানটি রচনার জন্য যে গণপরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ভালো করে বোঝো। এই গণপরিষদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, ভারতের সংবিধান রচনার জন্য যে গণপরিষদকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে গঠিত হয়েছিল? 1946 সালে 9 ডিসেম্বর। সালটা কত ছিল? 1946 সালের 9 ডিসেম্বর। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল কত সালে? 1946 সালের 16 মে। এবং দায়িত্ব নেওয়ার পর তাদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1946 সালের 9 ডিসেম্বর। কোথায় হয়েছিল? নিউ দিল্লিতে। যদিও মুসলিম লীগের সদস্যরা এই অধিবেশন বয়কট করায় কেবলমাত্র 211 জন সদস্য এই অধিবেশনে যোগদান করেছিল। তাহলে কি? তাহলে কতজন এই অধিবেশনে যোগদান করেছিল? কতজন সদস্য? 211 জন। এই অধিবেশনে পরিষদের যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ছিলেন, ডক্টর সচ্চিদানন্দ সিংহকে গণপরিষদের অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়। পরবর্তীকালে অর্থাৎ তার একদিন পরে, অর্থাৎ 11 ডিসেম্বর তারিখে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই পরিষদের স্থায়ী সভাপতি বা চেয়ারম্যান হিসাবে মনোনীত হয় এবং এইচ.সি. মুখার্জি অর্থাৎ হরিশচন্দ্র মুখার্জি ভাইস চেয়ারম্যান হিসাবে যথাক্রমে নিযুক্ত হন। তাহলে ভালো করে বোঝো, 1946 সালের 16 মে গণপরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটি সংবিধান রচনার জন্য। পরবর্তীকালে 1946 সালের 9 ডিসেম্বরে পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? নিউ দিল্লিতে। এবং মুসলিম লীগ তাদের সদস্যরা বয়কট করার জন্য এই অধিবেশন বয়কট করেন। মোট 211 জন সদস্য এই প্রথম অধিবেশনে যোগদান করেন। তাদের মধ্যে থেকে যিনি বয়োজ্যেষ্ঠ সদস্য ডক্টর সচ্চিদানন্দ সিংহকে গণপরিষদের অস্থায়ী সদস্য হিসাবে মনোনীত করা হয়। পরবর্তীকালে তার একদিন পরেই 11 ডিসেম্বর সালটা 1946 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং হরিশচন্দ্র মুখার্জিকে যথাক্রমে গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়। 1946 সালের 13 ডিসেম্বর জওহরলাল নেহেরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাবটি তিনি উত্থাপন করেন। সালটা ছিল 1946 সালের 13 ডিসেম্বর। তিনি সংবিধানের উদ্দেশ্য
সমূহ সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করেন। এটি তিনি প্রস্তাব রেখেছিলেন। পরবর্তীকালে এই প্রস্তাবটি গৃহীত হয়েছিল। সংবিধানের প্রস্তাব সংক্রান্ত যে প্রস্তাবটি, যে উদ্দেশ্য সংক্রান্ত যে প্রস্তাবটি তিনি রেখেছিলেন 1946 সালের 13 ডিসেম্বর, এটি পরবর্তীকালে গৃহীত হয়েছিল 22 জানুয়ারি 1947। এটি পরবর্তীকালে এই অংশটিকেই বলা হয় কি? প্রস্তাবনা। এই অংশটিকে পরবর্তীকালে প্রস্তাবনা হিসাবে কী হয়? বিবেচনা লিপিবদ্ধ করা হয়। তাহলে বোঝো, জওহরলাল নেহেরু 1946 সালের 13 ডিসেম্বর সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাবটি রাখেন। পরবর্তীকালে 1947 সালের কোন তারিখে? 22 জানুয়ারি এই প্রস্তাবটি সংবিধানে কি? প্রস্তাবনা হিসাবে লিপিবদ্ধ করা হয়। তাহলে বন্ধুরা এখান পর্যন্ত একটু মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট আলোচনায় আসছি। BN রাও সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়। পরবর্তীকালে কি? BN রাওকে সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়। এই যে পুরো যে ঘটনাটি, এই সংবিধান রচনার জন্য যে সময়কালটি লেগেছিল, সেই সময়কালটি ছিল কত? পরীক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 বছর 11 মাস 18 দিন। তাহলে এই সংবিধান যে রচনাটি করা হয়েছিল এবং সেটি গৃহীত হয়েছিল এবং সেটি বলবৎ করা হয়েছিল, এই যে পুরো সময়কালটি লেগেছিল কত? 2 বছর 11 মাস 18 দিন। এই যে সংবিধানের যে মূল নথি তৈরি করার যে দায়িত্বটি যাদের যাদের দেওয়া হয়েছিল, যে খসড়া কমিটির ওপর দেওয়া হয়েছিল, সেই খসড়া কমিটির যে অন্যান্য সদস্যরা হলো কে কে? দেখো, তাহলে কি এই যে সংবিধানের যে মূল নথিটি তৈরি করার যে দায়িত্ব দেওয়া হয়েছিল কোন কমিটির ওপর? খসড়া কমিটির ওপর। তাহলে এই নথি তৈরি করার জন্য, এই সংবিধানের যে নথি তৈরি করতে হবে, বিভিন্ন যে নথিগুলো, এটা তৈরি করার দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? এটি তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল খসড়া কমিটিকে। এই খসড়া কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন তিনি কে? তার নাম হলো ডক্টর BR আম্বেদকর। ইনি হলেন চেয়ারম্যান। খসড়া কমিটির চেয়ারম্যান যদি প্রশ্ন করা হয় তাহলে তোমরা কি লিখবে? ডক্টর BR আম্বেদকর। এছাড়াও এইগুলো একটু জেনে রাখবে, অতটা গুরুত্বপূর্ণ নয়। অন্যান্য যে সদস্যগুলো ছিল তারা হলো N গোপালাস্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, KN মুন্সি, সৈয়দ মোহাম্মদ সায়েদুল্লাহ, N মাধব রাও। BL মিত্রের স্থানে ইনি ছিলেন N মাধব রাও। VP খৈতান। তার মৃত্যুর পর 1948 সালে T কৃষ্ণমাচারী যোগদান করেন তার পদে। তাহলে কি বললাম? খসড়া কমিটিকে দায়িত্ব দেওয়া ছিল সংবিধানের নথি কি তৈরির জন্য। এই যে খসড়া কমিটির মূল চেয়ারম্যান ছিলেন ডক্টর BR আম্বেদকর। এটা মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা খুব ভাইটাল। এই যে সংবিধান খসড়া কমিটিকে যে দায়িত্ব দেওয়া ছিল, তাদের কি 6 মাসেরও কম সময়ে সংবিধান খসড়াটি প্রণয়ন করা হয়েছিল। তারা যে সময়কালটি নিয়েছিল 6 মাসেরও খুব কম। তাহলে এই খসড়া কমিটি যে খসড়াটি জন্য তাদেরকে কত সময় তারা নিয়েছিলেন? 6 মাসেরও কম। তাহলে আমরা এখান পর্যন্ত সকলে একটু সবাই ক্লিয়ার হয়েছে। এবার আসছি আলোচনায়। নাগরিকত্ব, নির্বাচন এবং অস্থায়ী সংসদ সংক্রান্ত শর্তগুলি তৎক্ষণাৎ কার্যকরী করা হয়েছিল। তাহলে কী কী? নাগরিকত্ব, নির্বাচন এবং অস্থায়ী সংসদ সংক্রান্ত শর্তগুলি তৎক্ষণাৎ কার্যকরী করা হয়েছিল। অন্যান্য প্রভিশনগুলি 26 জানুয়ারি 1950 তারিখে বলবৎ করা হয়। তাহলে তৎক্ষণাৎ কী কী করা হয়েছিল? নাগরিকত্ব, নির্বাচন ও অস্থায়ী সংসদ সংক্রান্ত শর্তগুলি তৎক্ষণাৎ কার্যকরী করা হয়েছিল। অন্যান্যগুলি করা হয়েছিল, প্রভিশনগুলি করা হয়েছিল 26 জানুয়ারি 1950 তারিখে বলবৎ করা হয়। উল্লেখিত এই যে 1930 সালের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বীকৃত পূর্ণ স্বরাজের এই দিনটিকে স্মরণ করেই এই 26 জানুয়ারি দিনটিকে নির্বাচন করা হয়েছিল। তাহলে আমরা 26 জানুয়ারি, যদি আমাদের মনে সকলের প্রশ্ন জাগতে পারে যে 26 জানুয়ারি দিনটিকেই কেন আমরা সংবিধান বলবৎ করার দিন হিসাবে বেছে নিলাম? কেন বেছে নিলাম?
কারণ 1930 সালের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বীকৃত পূর্ণ স্বরাজের এই দিনটিকে স্মরণ করেই এই 26 দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এই দাবিটি 1929 সালের লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেস পাস করে। সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদ 13টি কমিটি তৈরি করা হয়েছিল। তাহলে কটি কমিটি তৈরি করা হয়েছিল? এই সংবিধান রচনা করার উদ্দেশ্যে গণপরিষদে মোট 13টি কমিটি গঠন করা হয়েছিল। একটু সবাই একটু নলেজে রেখে দাও। এই 13টি কমিটি কী কী? ইউনিয়নের ক্ষমতা সংক্রান্ত কমিটি, এটির নেতৃত্ব ছিলেন জওহরলাল নেহেরু। স্টেটস কমিটি, 2 নম্বর কি? স্টেটস কমিটি, অর্থাৎ রাজ্যগুলির সঙ্গে আলোচনা করার জন্য। এই স্টেটস কমিটির নেতৃত্বে ছিলেন জওহরলাল নেহেরু। ইউনিয়নের গঠন সংক্রান্ত কমিটি, এর দায়িত্ব ছিলেন জওহরলাল নেহেরু। 4 নম্বরটা কি? ড্রাফটিং বা খসড়া কমিটি, আগেই বলেছি সবাই জানো। এই কমিটির দায়িত্বে তিনি ছিলেন, চেয়ারম্যান হিসেবে ছিলেন B.R. আম্বেদকর। প্রদেশগুলির গঠন সংক্রান্ত কমিটি, এর দায়িত্ব ছিলেন বল্লভভাই প্যাটেল। মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা কমিটি, এনার নেতৃত্বে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। রুলস অফ প্রসিডিওর কমিটি, এর দায়িত্ব ছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। পরিচালক কমিটি, এর দায়িত্ব ছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। অর্থ ও কর্মী সংক্রান্ত কমিটি, এর দায়িত্ব ছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। ক্রেডেন্সিয়াল কমিটি, এর দায়িত্ব ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। হাউস কমিটি, এর দায়িত্ব ছিলেন পট্টবি সীতারামাইয়া। অর্ডার অফ বিজনেস কমিটি, এর দায়িত্ব ছিলেন KM মুন্সি। পতাকা কমিটি, এর দায়িত্ব ছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। তাহলে এবার আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে আরও সহজ করে বলেছি। জওহরলাল নেহেরুর দায়িত্ব ছিল 3টে কমিটি, তিনি 3টে কমিটির নেতৃত্বে ছিলেন। এই কমিটিগুলি হলো ইউনিয়নের ক্ষমতা সংক্রান্ত কমিটি, স্টেটস কমিটি, অর্থাৎ রাজ্যগুলির সঙ্গে আলোচনা করার জন্য যে স্টেটস কমিটি তার দায়িত্বে ছিলেন। আরেকটি কোনটা? আরেকটি হলো ইউনিয়নের গঠন সংক্রান্ত কমিটি। তাই 3টির দায়িত্ব ছিলেন জওহরলাল নেহেরু। সর্দার বল্লভভাই প্যাটেলের দায়িত্ব ছিল 2টো কমিটি, তিনি 2টো কমিটির নেতৃত্বে ছিলেন। 2টো কমিটি হলো প্রদেশগুলির গঠন সংক্রান্ত কমিটি আর মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা কমিটি। B.R. আম্বেদকরের দায়িত্ব ছিল একটি কমিটি, যিনি হলেন ড্রাফটিং ও খসড়া কমিটি। ডাক্তার রাজেন্দ্র প্রসাদের দায়িত্ব ছিল 3টে কমিটি। কী কী কমিটি? রুলস অফ প্রসিডিওর কমিটি, পরিচালক কমিটি, অর্থ ও কর্মী সংক্রান্ত কমিটি। আল্লাদি কৃষ্ণস্বামী আয়ারের দায়িত্ব ছিল ক্রেডেন্সিয়াল কমিটি। হাউস কমিটির যিনি নেতৃত্বে ছিলেন তিনি ছিলেন পট্টবি সীতারামাইয়া। অর্ডার অফ বিজনেস কমিটি, এর দায়িত্বে অর্থাৎ এর নেতৃত্বে ছিলেন KM মুন্সি। পতাকা কমিটি, এনার নেতৃত্বে ছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। আজকে এখানে আমি শেষ করলাম এই ক্লাস। পরবর্তী ক্লাস আমি খুব শীঘ্রই আপলোড করব। নমস্কার, ধন্যবাদ।